আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমি কিভাবে কোন প্রসেসিং গুলো কোন স্টেপ গুলো কমপ্লিট করে ইউরোপের সেনজেন দেশ রোমানিয়াতে পড়তে আসলাম। আশা করি আপনারা যারা দেশের বাইরে পড়তে আসবেন, যদি আপনারা ইউরোপের কোনো সেনজেন দেশে আসেন অথবা ইউরোপ ইউনিয়নের কোনো দেশে আসেন, এই ইনফরমেশন গুলো আপনাদেরকে হেল্প করবে। অলমোস্ট সবগুলো সেনজেন দেশেই প্রসেসিং গুলা কাছাকাছি। সো প্রথমেই যখন আমি সিদ্ধান্ত নেই যে আমি দেশের বাইরে পড়তে যাব, সবার প্রথমে আমি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি। আমি নিজেই বাসায় আইএলটিএস এর প্রিপারেশন নিছি এবং উইদিন এ শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে আমি আমার আইএলটিএস এর পরীক্ষাটা দিয়ে দিছি। যেহেতু আমার জব ছিল এবং অন্যান্য কাজ ছিল, তাই আমি খুব বেশি সময় নেইনি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য, এবং খুব তাড়াহুড়ো করেই আইএলটিএস এর এক্সামটা দিয়ে দিছি। আহ, তো আইএলটিএস এর এক্সাম দেওয়ার পরে যখন আমি আমার একটা ডিজায়ার স্কোর করতে সক্ষম হইলাম, আমি আইএলটিএস এর স্কোর হাতে পাওয়ার পরে অপেক্ষা করতে শুরু করলাম কখন ইউনিভার্সিটির পোর্টালগুলো অ্যাপ্লিকেশনের জন্য ওপেন করা হয়। আমি 2024-এর সেপ্টেম্বর সেশনের অ্যাপ্লিক্যান্ট ছিলাম। তো যেই বছরের সেপ্টেম্বর সেশনের অ্যাপ্লিকেশন করবেন, সেই বছরেরই মিড ফেব্রুয়ারি থেকে মার্চের শুরুর দিকে অ্যাপ্লিকেশন পোর্টালগুলো ওপেন হয়, সকল দেশের ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্টদের অ্যাপ্লিকেশনগুলো নেওয়া শুরু করে। তো আমি আমার অ্যাপ্লিকেশনটা করে দেই। অ্যাপ্লিকেশন করার পরে 2 থেকে 3 মাস, অনেক অনেক সময় কোনো দেশ ভেদে আরো বেশি সময় অপেক্ষা করা লাগতে পারে, অথবা আরো তাড়াতাড়ি হয়। আমার ক্ষেত্রে 2 থেকে 3 মাস অপেক্ষা করার পরে আমি আমার অফার লেটারটা পাই। আলহামদুলিল্লাহ, আমি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিটেকনিকা বুখারেস্ট থেকে অফার লেটার পাইছি। আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছিলাম এবং আলহামদুলিল্লাহ একটা ইউনিভার্সিটি থেকেই আমার অফার লেটার পাইছি। অফার লেটার পাওয়ার পরে অফার লেটারেই উল্লেখ করা ছিল আমাকে কত টাকা টিউশন ফিস পে করতে হবে আমার প্রথম 1 বছরের জন্য। অনেক অনেক দেশে 1 সেমিস্টারের টিউশন ফিস দিয়েও যাওয়া যায়, আবার আপনি চাইলে 1 বছরের টিউশন ফিসটা দিয়েও যেতে পারবেন। সো আমি আমার পুরো 1 বছরের টিউশন ফিসটাই দেশ থেকে দিয়ে আসছি। আমার অফার লেটারেই বলা ছিল কত টাকা টিউশন ফিস দিতে হবে। টিউশন ফিস দেওয়ার পরে আমি আমার ব্যাংক স্টেটমেন্ট, যেহেতু আমাকে একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট দেখাইতে হবে যে আমার 2 বছরের টোটাল পড়াশোনার খরচ এবং লিভিং এক্সপেন্সগুলো আমার ব্যাংক অ্যাকাউন্টে আছে। আমি আমার ব্যাংক স্টেটমেন্টটা রেডি করা শুরু করি। যেহেতু আমাদের কারোরই ব্যাংকে অনেক বেশি টাকা একসাথে জমা করা থাকে না, তো স্টেটমেন্টের জন্য একটা প্রিপারেশন নেওয়ার দরকার থাকে। তো আলহামদুলিল্লাহ, আমার ব্যাংক স্টেটমেন্টটা রেডি অলমোস্ট করাই ছিল। আমি ব্যাংক স্টেটমেন্টটা রেডি করে ফেলি। স্টেটমেন্টটা রেডি করার পরে আমি টিউশন ফিসটা দিয়ে দিলাম। টিউশন ফিস দেওয়ার পরে একটা কনফার্মেশন লেটার তারা আমাকে দিল যে টিউশন ফিস তারা পাইছে, এবং তারপরে আমি অ্যাকোমোডেশনের জন্য অ্যাপ্লাই করি এবং অ্যাকোমোডেশনটা পেয়ে যাই। অনেক অনেক ইউনিভার্সিটিতে তাদের স্টুডেন্ট হাউজিং এর জন্য ডরমিটরি থাকে। যদি আপনি ডরমিটরি পেয়ে যান তাহলে তো ভালো, না ডরমিটরি না পেলে আপনাকে আলাদা হাউজিং এর ব্যবস্থা করতে হবে। অ্যাজ অ্যাকোমোডেশন আপনাকে কোনো বাসা বা কোথাও থাকার জায়গা ম্যানেজ করতে হবে। এরপরে যখন আমি এই সবগুলো কাজ করলাম, এরপরে আমার ইন্স্যুরেন্সটা আমি ম্যানেজ করে নিলাম। যেহেতু আপনাকে বিদেশে যেতে হলে একটা ট্রাভেল ইন্স্যুরেন্সের দরকার। আপনার ইন্স্যুরেন্সটা টিউশন ফিস দেওয়ার পরে এবং টিউশন ফিস কনফার্মেশন লেটারটা পাওয়ার পরে আমি এবং অ্যাকোমোডেশনটা নিশ্চিত হওয়ার পরে আমি হচ্ছে যে ইন্স্যুরেন্স নিলাম। ইন্স্যুরেন্সটা আপনাকে যে কোনো বাংলাদেশে অনেক কোম্পানি অফার করে। আপনি যে কোনো একটা ভালো জায়গা থেকে ইন্স্যুরেন্সটা কালেক্ট করতে পারেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইন্স্যুরেন্সটা। তো এরপরে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট, এই সকল কাজ করার পরে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আহ, অপেক্ষা করলাম। যেহেতু ইউরোপের সেনজেনের অনেক দেশের এম্বাসি বাংলাদেশে নাই, আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমার এম্বাসির অ্যাপয়েন্টমেন্টটা নেই। এম্বাসির অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরে, যেহেতু ওখানে আমাকে একটা ইন্টারভিউ দিতে হবে, এবং ইন্টারভিউ দেওয়ার পরেই তারা আসলে নিশ্চিত করবে আমাকে ভিসা দিবে অথবা কি দিবে না। সো ইন্ডিয়া যাওয়ার জন্য আমাকে ইন্ডিয়া ভিসা ম্যানেজ করতে হয়েছে। আমি যখন ভিসার জন্য আবেদন করতে হয়েছে, ইন্ডিয়ার ভিসা পাওয়ার পরে আমি হচ্ছে দিল্লিতে ফ্লাইট নিয়ে দিল্লিতে গেলাম। দিল্লি এম্বাসিতে, হচ্ছে যে রোমানিয়ান এম্বাসিতে আমি ইন্টারভিউ দিয়েছি। ইন্টারভিউটা খুব একটা সহজ ছিল না আমার জন্য। আমার অলমোস্ট 20 থেকে 25 মিনিটসের একটা ইন্টারভিউ হয়। তারা আমাকে বিভিন্ন কোশ্চেন করে, কেন পড়তে যাচ্ছি, ওখানে গিয়ে আমার ফান্ডিং কোত্থেকে আসলো, আমাকে টাকা পয়সা কে দিচ্ছে, আমার যেহেতু একটা লম্বা টাইম গ্যাপ ছিল 7 বছরের, আমি এই সময় যে জব করছি সেই জব সার্টিফিকেট গুলো দিছি, জবের স্যালারি কত ছিল, কি কাজ ছিল, এবং আমি যেই সাবজেক্টে পড়তে যাচ্ছি সেই সাবজেক্টে কেন পড়তে যাচ্ছি, সেই সাবজেক্টটার ফিউচারে আমি কিভাবে কাজে লাগাবো, আমি পড়াশোনা করার পরে কি ওই দেশে থেকে যাব অথবা অন্য কোনো দেশে যাব, নাকি বাংলাদেশে ফেরত আসবো, এই ধরনের অনেকগুলো কোশ্চেন তারা আমাকে করে এবং আমি সবগুলো কোশ্চেনের জবাব দিই। অ্যারাউন্ড 25 মিনিটসের মতো একটা ইন্টারভিউ আমার হয়।
আফটার ইন্টারভিউ 25 থেকে 40 দিন আমাকে অপেক্ষা করতে হয়েছে আমার ভিসার ডিসিশন পাওয়ার জন্য। আমি অলমোস্ট 32 থেকে 33 দিনের মাথায় আমার ভিসা ডিসিশন পাই। আলহামদুলিল্লাহ, আমি আমার ভিসা অ্যাপ্রুভড হয়। আমি তা মেইল পাই এম্বাসি থেকে যে আমার ভিসার অ্যাপ্রুভড হয়েছে, আমার অ্যাপ্রুভড হয়েছে। তারপরে যেদিন সকালে আমি মেইল পাইলাম আমার ভিসা অ্যাপ্রুভড হয়েছে, সেই দিনই আমি তাড়াহুড়া করে এম্বাসিতে চলে গেছি আমার পাসপোর্টটা কালেকশন করতে। তো পাসপোর্ট কালেকশন করলাম, পাসপোর্ট খুলে দেখলাম যে এখানে আমার স্ট্যাম্প করা হয়েছে আমার সেনজেনের একটা ভিসা। আমি একদিন ইন্ডিয়াতে ঘোরাফেরা করে পরের দিন হচ্ছে দিল্লি থেকে ঢাকার ফ্লাইট ধরে ঢাকায় চলে আসলাম। দেশে ফেরার পরে আমি টুকটাক শপিং করা শুরু করলাম এবং প্রস্তুতি নেওয়া শুরু করলাম, যেহেতু একটা লম্বা সময়ের জন্য দেশ ছেড়ে যেতে হচ্ছে। শপিং করার পরে আমি ঢাকা টু বুকারেস্টের, রোমানিয়ার রাজধানী ঢাকা টু বুকারেস্ট, যেহেতু আমার ইউনিভার্সিটি বুকারেস্টে, সেহেতু আমি হচ্ছে যে ঢাকার থেকে বুকারেস্টের একটা এয়ার টিকিট বুক করলাম। আমি ফ্লাই দুবাইতে আসছি। এটা ঢাকা থেকে দুবাই ট্রানজিট ছিল, ঢাকা থেকে দুবাইতে আসছে 5 ঘন্টার মতো লাগছে। দুবাইতে 7 ঘন্টা, অলমোস্ট 8 ঘন্টার একটা ট্রানজিট ছিল। এরপরে দুবাই থেকে আবার 5 থেকে 5.5 ঘন্টা ফ্লাই করে বুকারেস্টে পৌঁছাইলাম। সো রোমানিয়াতে প্রথম পৌঁছানোর পরে আমাকে একটা হোটেল ম্যানেজ করতে হয়েছে, যেহেতু আমার অ্যাকোমোডেশনের কন্ট্রাক্টটা আমি এখনো হাতে পাইছিলাম না তখন। তো আমাকে 2 দিন 3 দিন হোটেলে থাকতে হয়েছে। হোটেল ভাড়া খুব একটা বেশি না, তবে বাংলাদেশি টাকার সাথে তুলনা করলে অনেক বেশি। হোটেলে একদিন রেস্ট নেওয়ার পরে পরের দিন সকালে খুব ভোরবেলায় আমি ইউনিভার্সিটিতে চলে যাই। ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট করার দরকার থেকে আমাকে জানাইতে হয় যে আমি আসছি এবং আমার কোর্সে এনরোলমেন্ট করাও আমাকে। এ ধরনের কিছু ফর্মালিটিস থাকে। এরপরে অ্যাকোমোডেশন পেপারটা নেই, অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট নেই। তারপরে আমি আমার ডরমেটরিতে যোগাযোগ করে ডরমেটরিতে উঠে যাই। এই ছিল আমার সকল প্রসেসিং A to Z। আমি এই যে প্রসেসগুলো কমপ্লিট করে বাংলাদেশ থেকে আমার আইএলটিএস এর প্রস্তুতি নেওয়া থেকে শুরু করে সম্পূর্ণ জার্নি এই দেশে আসা পর্যন্ত। সো আপনারা যারা ইউরোপের সেনজেনের দেশগুলোতে অথবা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোতে আসতে চান, আশা করি আমার এই পুরো প্রসেসিংটা শেয়ার করার মাধ্যমে আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। আপনারা চাইলে এভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের পেপারস গুলো গুছানো শুরু করতে পারেন যদি আপনারা বিদেশে পড়তে আসতে চান। আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ আরো ডিটেল আলোচনা করব আপনি কিভাবে আইএলটিএস এর প্রিপারেশন নেবেন নিজে নিজে ঘরে বসে, কি কি ইউটিউব চ্যানেলগুলো আপনি ফলো করতে পারেন আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। আপনি ইন্স্যুরেন্স কোত্থেকে কালেক্ট করতে পারেন, ইউনিভার্সিটির পোর্টাল কিভাবে খুঁজে পাবেন, ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোন ইউনিভার্সিটিতে কি ধরনের রিকোয়ারমেন্টস থাকে, এই সবগুলো ডিটেলস ব্যাপার নিয়ে আমি আশা করি আমার সামনের ভিডিওগুলোতে আলোচনা করব। সম্পূর্ণ সামারিটা আমি যত ইজিলি শেয়ার করতে পারছি, আসলে জার্নিটা এত সহজ ছিল না। এটা অলমোস্ট 1 বছর 1.5 বছরের একটা জার্নি ছিল এবং অনেক নির্ঘুম রাত ছিল, অনেক পরিশ্রম ছিল। তো ফাইনালি আসলে পরিশ্রমের ফল যদি আপনি পান সেটা আসলে সুখকর হয়। সো আমি আশা করব আপনারা যারা বিদেশে পড়তে আসতে চান সবাই সাফল্যের সাথে পড়তে আসেন এবং আপনাদের প্রসেসিং গুলো, আপনাদের সকল কাজগুলো সহজ হোক। আপনারা চাইলে আমার চ্যানেলটা ফলো করে রাখতে পারেন, আপনি যদি পেজটাকে ফলো এবং লাইক দিয়ে থাকতে পারেন, যেন পরবর্তীতে অন্যান্য আরো ইনফরমেশন গুলো আপনারা পান এবং আপনাদের বিদেশে পড়তে আসার জার্নিটা আরো সহজ হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।